কপলের কালো তিল পড়বে, কালোই যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেনে। আমি মেহেদী হাসান সজীব। আজকে আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে ক্লাস করব। আজকে ধ্বনি পরিবর্তন ক্লাসটা করার পর আপনার কোনো দিন বলতে পারবেন না যে ধ্বনি পরিবর্তন কঠিন। আসলে ধ্বনি পরিবর্তন ক্লাসটা এতটাই সহজ, বাংলা ব্যাকরণের যত চ্যাপ্টার আছে তার মধ্যে অন্যতম সহজ একটা চ্যাপ্টার হচ্ছে ধ্বনি পরিবর্তন। তবু আমাদের কাছে এটা কঠিন লাগে কেন? এটা আমাদের কাছে কঠিন লাগার একটাই কারণ হচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করি না, ধ্বনি পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করি না। আজকে আমরা ধ্বনি পরিবর্তনটার স্বরধ্বনির পরিবর্তন পাঠটা শেষ করব, কারণ ধ্বনি পরিবর্তন কিন্তু দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তা আজকে আমরা শুধুমাত্র স্বরধ্বনির পরিবর্তনটা ভালো করে শিখব। আগামী ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা শিখলেই ধ্বনি পরিবর্তন থেকে 11 থেকে 20তম গ্রেডের জবের পরীক্ষায় যত প্রশ্ন হবে আমরা প্রত্যেকটা প্রশ্নের একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক আনসার করে চলে আসতে পারবো। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ক্লাসটা অনেক চমৎকার ভাবে করতে হবে ধৈর্য ধরে। মনে রাখবেন, ধৈর্য নেই তো আগেই হেরে গেলেন, যার ধৈর্য আছে তিনিই হচ্ছে জয় করতে পারবেন। আমরা শুরুতেই বলে নিচ্ছি, ধ্বনি পরিবর্তন দুই রকম হতে পারে। ধ্বনি পরিবর্তন কয় রকম হতে পারে? ধ্বনির পরিবর্তন দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে কি স্বরধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কথা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনি কারা? স্বরধ্বনি তারাই যারা স্বরে অ থেকে ও পর্যন্ত। স্বরধ্বনি বলছি, স্বরবর্ণ বলা উচিত না, সেখানে আমি স্বরধ্বনি বলছি কেন? কারণ ধ্বনিকে দেখা যায় না, ধ্বনিকে কিন্তু দেখা যায় না, কিন্তু বর্ণকে দেখা যায়। বলুন তো, ধ্বনি এবং বর্ণের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? এখানেই হচ্ছে বেসিক পার্থক্য। মানে ধ্বনিকে কিন্তু দেখা যায় না, এটা শ্রবণ করতে হয়, আর বর্ণ যেটা সেটাকে দেখা যায়। লিখলাম স্বরে অ, এটা কি বলুন তো? আপনারা দেখে ফেলেছেন আমি স্বরে অ লিখেছি, তার মানে এটার নাম হয়ে গেল বর্ণ। আর যদি আমি বলতাম স্বরে অ, সেটা কিন্তু আসলে ধ্বনি ছিল, কারণ আপনি তো স্বরে আ, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি তো লিখি নাই, তার মানে স্বরে আটা হয়ে যাচ্ছে একটা ধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ধ্বনি পরিবর্তন দুই প্রকার হতে পারে, একটা স্বরধ্বনির পরিবর্তন আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমি আপনাদের ক্লাসে দেখতে পাচ্ছি খাদিজা ইসলাম আপু জয়েন হচ্ছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আপনারা সবাই কমেন্ট করবেন, আপনারা ক্লিয়ার শুনতে না পেলে কমেন্ট করে জানাবেন, বুঝতে পারলে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা ধ্বনি পরিবর্তন শিখবো কয় প্রকারের? আমরা আজকে এক প্রকারের ধ্বনি পরিবর্তন শিখবো, সেটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। এর মধ্যে অনেক আলোচনা আছে, স্বরধ্বনির পরিবর্তন থেকেই মূলত জবের পরীক্ষায় বেশি প্রশ্ন করা হয়। অর্থাৎ আমরা আজকের ক্লাসটা করলে প্রতিটা জবের পরীক্ষায় প্রশ্ন কমন পাবো। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে জব পরীক্ষা আছে সেসব পরীক্ষায় কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাব। আমি কিছু বেসিক আলোচনা করেছি শুরুতেই, সেটা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ কারা। স্বরে অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ পড়া শেষ, এগুলা নিয়ে আমি পড়াবো না, কারণ এগুলো আপনারা জানেন তো। স্বরে অ থেকে ও পর্যন্ত সবই কিন্তু স্বরবর্ণ। এই যে 11টা স্বরবর্ণ পেলাম, এই 11টা স্বরবর্ণকে আমি বলতে পারি আমরা 11টা স্বর পেয়েছি। মূলত আজকে যারা স্বর গণনা করতে পারবে তাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে আজকের ক্লাসটা। কি গণনা করতে পারবে? স্বর গণনা করতে পারবে। যারা যারা স্বর গণনা করতে পারবে তাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। কিভাবে? ধরুন আমি লিখলাম আমাদের, স্বরেয়া ময়কারে মা দয়কারে দে র। বলুন তো এখানে কয়টা স্বর আছে? এখানে কিন্তু স্বর মানে কি, স্বরধ্বনির আকার ওকার একার আছে না, সেগুলোকে আমরা স্বর বলবো। হ্যাঁ, যেমন স্বরে আ, তাহলে স্বরে আতে আকার আছে এখানে, যোগ। আবার ময়ের সাথে আবার আকার আছে, তাহলে আরেকটা আকার দিলাম, যোগ। দয়কারে দে আছে, তার মানে আরেকটা একার আছে, তাহলে যোগ। মানে আর যোগ দিয়ে লাভ নেই, আমরা এই তিনটা জিনিস পেয়েছি, একটা দুইটা তিনটা। তার মানে আমাদের বানানে তিনটা কার দেখতে পাচ্ছি আমরা, আকার আকার একার। ঠিক আছে, এই বেসিকটা যার জানা আছে, কার গণনা যিনি করতে পারবেন, তার কাছে আজকের পড়াটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। ধ্বনি পরিবর্তনের শুরুতে আমরা বলেছিলাম ধ্বনির পরিবর্তন দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আজকে আমরা শুধুমাত্র স্বরধ্বনির পরিবর্তনগুলো পড়ব। স্বরধ্বনির পরিবর্তন কারা? ধরুন স্বরাগম, স্বরালোপ,
কিছু বোঝার দরকার নেই, এখন যখন বোঝাবো তখন বুঝবেন। আপাতত নামগুলো বলি: স্বরাগম, স্বরলোপ, স্বরসঙ্গতি, অসমীকরণ ও পিনিহিত। এই যে 5টা নাম বললাম, এরা হচ্ছে সব স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে পড়ে যায়। এজন্য আমি একটা গান লিখেছি। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে গান। এটা কি, এখানে আমি কি লিখেছি? এখানে মূলত আমি একটা গানের কলি লিখেছি, গান লিখেছি। গানটা লেখক কে? এই গানটা মূলত আমি লিখেছি, লেখক তার মানে আমি। তো গানটা কেমন? গানটা হচ্ছে এরকম: স্বরাগমাগমন হলে, স্বরালোপে পালিয়ে গেলে, সঙ্গতিতে সমান হয়, পরিবর্তন এত সহজ আমার মনে কয়। ব্যাপারটা হচ্ছে স্বরাগম আগমন হলে, মানে স্বরাগমে সবসময় স্বরের আগমন ঘটে। স্বরাগমে সবসময় স্বরের আগমন ঘটে। স্বরাগমে সবসময় স্বরের আগমন ঘটে। দেখুন, স্বরা, স্বরা মানে এর মধ্যে স্বর আছে, আর রাগম মানে হচ্ছে আগমন। তাহলে স্বরাগমে হচ্ছে স্বরের আগমন ঘটে। কিভাবে? দেখুন, আমি একটা উদাহরণ দিয়েছি। দেশ বানানে একটা কি আছে? একার আছে। দেখুন, দেশ বানানে কি আছে বলুন তো? দেশ বানানে কিন্তু একার আছে। দয় একারে দে, তার মানে একটা একার আছে, একটা একার আছে। আর দেশি বানানে কয়টা একার, কয়টা কার আছে? একটা দয়কারে দে, একার আছে। আর তালিবা শয় রস্যিকারে শি, তার মানে রস্যিকার আছে, রস্যইতে রস্যিকার, অর্থাৎ এখানে 2টা স্বর আছে। দেশ বানানে একটা স্বর ছিল, আর দেশি বানানে 2টা স্বর হয়েছে। দেশ বানানে একটা স্বর ছিল, আর দেশি বানানে 2টা স্বর হয়ে গেছে, অর্থাৎ একটা স্বর ছিল 1 থেকে 2 হয়ে গেছে। তার মানে কি, আরো একটা বেশি হয়ে গেছে, তার মানে স্বরের আগমন ঘটেছে। কারণ একটা থেকে 2টা হয়ে গেছে মানে স্বরের আগমন ঘটেছে। বলুন তো কোন স্বরের আগমন ঘটেছে? এই যে রস্যিকার যে স্বরটা, সেই স্বরের আগমন ঘটেছে। এই জন্য এটার নাম দিচ্ছি স্বরাগম, মানে স্বরের আগমন। স্বরাগম মানেই হচ্ছে স্বরের আগমন। আর একটা উদাহরণ দিতে পারি। তা উদাহরণ দেওয়ার আগে আমি একটা কাজ করি, আপনাদেরকে একটা হোয়াইট বোর্ডে নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু অপেক্ষা করুন, আপনাদেরকে হোয়াইট বোর্ডে নিয়ে গেলে আপনাদের বুঝতে কি হবে? সুবিধা হবে। এ তো হোয়াইট বোর্ড তৈরি করে ফেলেছি। দেখুন, আমরা যে এই যে এখানে যে আমরা পড়লাম মাত্র, এই যে স্টেশন থেকে এবার স্টেশন, এটা একটু দেখি। হ্যাঁ, স্টেশন থেকে স্টেশন আমি একটু বড় করে লিখি। স্টেশন দন্তের ছয়টায় একার, তাহলে বর্ষ দন্ত স্টেশন। দেখুন তো, স্টেশন থেকে স্টেশন, স্টেশনটা লিখি স্টেশন। এই যে স্টেশন থেকে যে স্টেশন হলো, বলেন তো স্টেশন বানানে কয়টা স্বর ছিল? আমি কিন্তু স্বর গণনা করা শিখিয়ে দিয়েছি, সবাই কমেন্ট করবেন। লতা কুইন আপু বলছেন আমার এমবি নাই। আহারে আপু, দুঃখজনক ব্যাপার, পরবর্তীতে আপনি ক্লাসটা করে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্ট দেখছি। স্টেশন বানানের মধ্যে কয়টা স্বর আছে? একটা স্বর আছে, সেই স্বরটা কোনটা? একার। দন্তে ছয়টায় একার আছে, এই একারই হচ্ছে মূলত একটা স্বর। আর স্টেশন বানানে কয়টা স্বর আছে? এই যে রস্য ই আছে, রস্য ইটাও কিন্তু একটা স্বর, মানে স্বরধ্বনির মধ্যে পড়ে যায়। স্বরে অ, স্বরে আ, রস্য ই দীর্ঘ ই, তাই না? তো রস্য ই আছে, এই কারণে রস্য ই ধরলাম। এবং দন্তের সন্নিচে টয় রস্যিকার আছে, মানে রস্যিকার কিন্তু আছে। কয়টা রস্যিকার পাইলাম আমরা? 2টা রস্যিকার পাইলাম। এই কারণে আমি বলতে পারি স্টেশন বানানে কিন্তু 2টা কার পেয়েছি, আর স্টেশন বানানে একটা কার পেয়েছিলাম। স্টেশন বানানে 2টা কার পেয়েছি, আর স্টেশন বানানে একটা কার পেয়েছিলাম। তার মানে কি হয়েছে? একটা ছিল, একটা থেকে 2টা হয়ে গেল। তাহলে কি হলো বলুন তো? স্বরের আগমন ঘটলো। তাহলে হচ্ছে, কারণ ছিল হচ্ছে একটা, হয়ে গেল হচ্ছে 2টা, তার মানে স্বরের আগমন ঘটলো। এখানে এটাই বোঝানো হচ্ছে যে স্বরের আগমন হলেই সেটাকে আমরা বলবো স্বরাগম। হাই রে মজার পড়া রে, হাই রে মজার পড়া। আরো ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন। তাহলে স্বরাগমটা বুঝতে পারলাম, মানে স্বরের আগমন ঘটলো। দেশ বানানে একটা স্বর ছিল, দেশি বানানে 2টা স্বর হলো। তারপরে স্টেশন বানানে একটা স্বর ছিল, স্টেশন বানানে 2টা স্বর হলো। কি কি স্বর হলো? একটা রস্য ই, আর একটা রস্য ই। যদিও একটা রস্য ই আর একটা রস্য ই কার, কার আর রস্য ই হোক, স্বর তো, তাই না? এটা তো স্বরের মধ্যেই পড়ে। স্বর মানে কি? স্বরে অ, স্বরে আ, রস্য ই দীর্ঘ ই, রস্য ই দীর্ঘ রি, এ ওই ও ও, এগুলাই তো স্বর। এই স্বর থেকেই তো কার আসছে। স্বরে আতে আ কার, রস্য ইতে রসিকার, তার মানে কি
এই কার এসেছে কোথা থেকে? স্বর থেকেই কার এসেছে। সুতরাং বলতে পারি স্টেশন বানানে দুইটা স্বর আছে। আচ্ছা, এবার আসি স্বরালোপ। স্বরালোপ মানে হচ্ছে স্বরের লোপ পাওয়া বা স্বর সংখ্যা কমে যাওয়া। দেখুন, দেশি বানান দেশি থেকে দেশ, দেশি থেকে দেশ। আপনার সবাই কমেন্ট করুন তো, দেশি বানানে কয়টা স্বর ছিল? সবাই কমেন্ট করুন। দেশি বানানে কয়টা স্বর ছিল এবং দেশ বানানে কয়টা স্বর আছে? দেখি আপনারা কেমন গণনা করতে পারেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই তো মনিরা আক্তার আপু সঠিক আনসার করেছেন। দেশ বানানে আপু দেশেরটা আনসার করছে। এখন দেশিটা আনসার করুন। দেশি থেকে দেশ মানে দেশি বানানে কয়টা স্বর আছে আর দেশ বানানে কয়টা স্বর আছে? আবার বলছি, দেশি দয়কার তালে বস হরসি দেশি, দেশি থেকে কি হলো? দেশ হলো। জবের পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন হবে, দেশি থেকে দেশ, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? আমাকে তাহলে দেখতে হবে দেশি বানানে কয়টা স্বর আছে। এই যে এ কার আছে একটা পাইলাম, আবার রস্যিকার আছে তাহলে আর একটা পাইলাম, তাহলে কয়টা হলো? দুইটা হলো। আর দেশ বানানে কি হলো? দেশ বানানে আমি এ কার পাইলাম একটা, যোগ তালে বর্ষা বানানে কিন্তু কোনো স্বর পেলাম না, জিরো। তাহলে দেশি বানানে দুইটা স্বর ছিল আর দেশ বানানে একটা স্বর আছে। তাহলে কি ঘটনা ঘটলো? দুইটা ছিল একটা হয়ে গেল। তার মানে কি স্বরের কি আগমন ঘটলো নাকি লোপ ঘটলো? স্বর কমে গেল মানে স্বরের লোপ ঘটলো। তার মানে দেশি থেকে দেশ এটা একটা স্বরালোপ। দেশি থেকে দেশ এটা কি হয়ে গেল? স্বরালোপ হয়ে গেল। লিমা আক্তার আপু আপনিও সঠিক আনসার করেছেন, বললেন দুইটা। হ্যাঁ, দেশি বানানে দুইটা স্বর ছিল আর দেশ বানানে একটা স্বর হয়ে গেল। এই কারণে আমি এই কথাটা বলেছি যে স্বরালোপে কি হয়? স্বরের সংখ্যা লোপ পায় বা পালিয়ে যায়। স্বরটা কি পালিয়ে যায় বা স্বরের সংখ্যা লোপ পায়। এটা একটা গান, গানটা মনে রাখলে দেখবেন পড়া সহজ হয়ে গেছে। এবার সঙ্গতি। সঙ্গতি মানে হচ্ছে স্বরসঙ্গতি। সঙ্গতি বলতে বোঝায় স্বরসঙ্গতি। আমি বোর্ডে যা লিখবো সেটা খুব মনোযোগ দিয়ে দেখলে আপনার পড়া হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন আপনার পড়া শেষ হয়ে যাবে। যেমন আমি এখন বলছি স্বরসঙ্গতি। স্বর সঙ্গতি, সঙ্গতি মানে কি জানেন? সঙ্গতি মানে এখানে সমান। সঙ্গতি মানে কি? সঙ্গতি মানে হচ্ছে সমান। তার মানে কি কি সমান থাকবে? স্বর সংখ্যা সমান থাকবে। স্বর সংখ্যা যদি সমান থাকে তাহলে আমরা সেটাকে স্বরসঙ্গতি বলবো। যেমন দেশি দয়কারে দে তালে বস হয়রসি কাইসি দেশি, দেশি থেকে লিখলাম দিশি দয়রসি তালে বস হয়রসি দিশি। অনেকে কিন্তু দেশি বলে না, বলে দিশি জিনিস আর কিনবো না, এরকম বলে না অনেকে, দিশি বলে, দেশিকে বলে দিশি। তো দেশি বানানে কয়টা স্বর ছিল? একটা একার একটা রস্যিকার, তার মানে দেশি বানানে দুইটা স্বর ছিল। আর দিশি বানানে কয়টা স্বর আছে? দয় রসিকারে দিয়ে এই যে একটা রস্যিকার পাইলাম, আবার তালে বস হয়রসিকারে সি আরো একটা রস্যিকার পাইলাম, তার মানে দুইটা স্বর পেলাম। দেশি বানানেও দুইটা স্বর ছিল, দিশি বানানেও দুইটা স্বর হয়েছে, তাহলে দুইটা ছিল দুইটাই আছে। তার মানে কি স্বরের সংখ্যা সমানই আছে। স্বরের সংখ্যা যখন সমান হবে সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। স্বরের সংখ্যা যখন সমান হবে তখন সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। দুইটা স্বর ছিল পরেও দুইটা স্বর হলো, তাহলে কি স্বরের সংখ্যা সমান হয়ে গেল, এই জন্য এটাকে স্বরসঙ্গতি বলছি। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে দেশি থেকে দিশি এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? বলবেন এটা একটা স্বরসঙ্গতি। কেন? কারণ হচ্ছে দেশি বানানেও দুইটা স্বর আছে, দিশি বানানেও দুইটা স্বর আছে। যারা যারা বুঝতে পারেননি কমেন্ট করুন, বুঝতে পারেননি যারা তারা কমেন্ট করুন, যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করুন। এতটুকু ক্লিয়ার? আমরা কি সামনে আগাবো? আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে আগাতে হবে, এজন্য কমেন্ট করুন। ততক্ষণে আমি এই গানটা কিন্তু আরেকবার বলছি, এটা কিন্তু মূলত একটা গান। এই গানটা মনে রাখতে পারলেই ধ্বনি পরিবর্তন পড়া শেষ। স্বরাগমাগমন হলে স্বরালোপে পালিয়ে গেলে সঙ্গতিতে সমান হয়, পরিবর্তন এত সহজ আমার মনে কয়। ব্যাপারটা বুঝতে পারছেন? স্বরাগমে আগমন হয়, স্বরালোপে স্বরের সংখ্যা লোপ পায়, আর সঙ্গতির ক্ষেত্রে সমান হয়, স্বরসঙ্গতিতে স্বরের সংখ্যা সমান হয়। যেমন মূলা, মূলা থেকে মূলো, মূলা থেকে কি মূলো। আচ্ছা ব্যাপারটা দেখি তো, মূলা ময়ূরশুল আয়কারেলা মূলা, মূলা বানানে কয়টা স্বর আছে আর মূলো বানানে কয়টা স্বর আছে? মূলাকে কেউ মূলা বলে কেউ মূলো বলে। মূলা বানানে একটা রস্যুকার আছে আর একটা স্বরে আকার আছে, স্বরে আতে আকার, এই দুইটা আছে। আর মূলো বানানে কি আছে? মূলো বানানে একটা রস্যুকার আছে
আর একটা হচ্ছে ওকার আছে। তার মানে এখানে দুইটা স্বর ছিল, এখানেও দুইটা স্বর হয়েছে, মানে দুইটা ছিল, দুইটাই আছে, কমেও নাই বাড়েও নাই, স্বরের সংখ্যা সমান হয়েছে। এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে স্বরসঙ্গতি। হাইরে মজার পড়া রে, হাইরে মজার পড়া। 11 থেকে 20তম গ্রেডের জবের পরীক্ষায় এইগুলা থেকে বেশি প্রশ্ন হয়। মূলা থেকে মূলো, কি ধরনের ধ্বনি পরিবর্তন, আরে এটা কি হয় আপনারা নিজেরাই বুঝতে পারলেন। এটা কি স্বরসঙ্গতি হয়েছে। স্বরের সংখ্যা সমান হলে তাকে বলে স্বরসঙ্গতি। আজকে আমরা 5 ধরনের ধ্বনি পরিবর্তন শিখব। সবার কি মনে আছে ধ্বনি পরিবর্তন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আজকে আমরা শুধুমাত্র স্বরধ্বনির পরিবর্তনটা শিখব। স্বরধ্বনির পরিবর্তনটা শিখব, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা আমরা আগামীকাল শিখব। তো স্বরধ্বনির পরিবর্তন আবার 5 ভাবে হতে পারে। একটার নাম অসমীকরণ, একটার নাম অপিনিহিতি, আর বাকি 3টা তো পড়েই ফেললাম আমরা। স্বরাগম, স্বরারোপ, স্বরসঙ্গতি তো পড়েই ফেললাম। তার মানে এই 2টা পড়ে ফেললেই কিন্তু আমাদের পড়া শেষ হয়ে যায়। তারপরে আমরা এই 3টা বিস্তারিত আলোচনা করব। একটা কথা মনে রাখবেন, আপনাদের এই মেহেদী ভাইয়া যখন ক্লাস নেবে বাংলা ব্যাকরণের, আপনি শতভাগ শিওর হয়ে যাবেন যে সেই চ্যাপ্টারটা যতই কঠিন হোক না কেন, বাংলা ব্যাকরণের সেই চ্যাপ্টারটা যদি পৃথিবীর সম কঠিনও যদি হয়ে থাকে, আমি ক্লাস নিয়ে সেই ক্লাসটাকে সহজ করে ফেলবো। মেহেদী ভাইয়া মানেই ক্লাসটাকে সহজ করে দেওয়ার জন্য। বিশ্বাস না হলে পুরো ক্লাস করবে আজকে ধ্বনি পরিবর্তন। সবার কাছে কিন্তু ধ্বনি পরিবর্তন অনেক কঠিন লাগে। ইনশাআল্লাহ আজকের পর থেকে ধ্বনি পরিবর্তন একেবারেই কঠিন লাগবে না, একেবারেই সহজ লাগবে। আমরা এখন পড়বো অসমীকরণ। ভাইয়া অসমীকরণ কি? অসমীকরণ মানে হচ্ছে সমধ্বনির মাঝে সরেয়া আসে, সমধ্বনির মাঝখানে সরেয়া আসে। কি বললাম? সমধ্বনি, সমধ্বনি, সমধ্বনির মাঝখানে কি আসবে? মাঝখানে সরেয়া আসবে, সমধ্বনির মাঝখানে সরেয়া আসবে, বা সমবর্ণ বলতে পারেন। সমবর্ণ বা সমধ্বনি একই জিনিস। সমধ্বনি বা সমবর্ণের মাঝখানে সরেয়া আসবে, তাকেই বলে অসমীকরণ। এই অসমীকরণ কাকে বলে? সমধ্বনি বা সমবর্ণের মাঝখানে সরে আসে। এখন অনেকে বলবেন ভাইয়া সমধ্বনি কারা বা সমবর্ণ কারা? আসলে সমধ্বনি বা সমবর্ণ কাদেরকে বলে জানেন? ধরেন আমি লিখলাম ধপ ধপ, ধপ অধপ, ধপ অধপ, কি লিখলাম? ধপ ধপ। এটা কি? এটা একটা শব্দ। একটা শব্দের মধ্যে যখন একের অধিক ব্যঞ্জন বর্ণ থাকবে, মানে একের অধিক ব্যঞ্জন বর্ণ, একই প্রকার ব্যঞ্জন বর্ণ থাকবে, তাকে বলবো সমধ্বনি। যেমন ধ কয়টা আছে? এখানে একটা ধ আছে, আবার একই শব্দের মধ্যে আর একটা ধ আছে, 2টা ধপ আছে, তার মানে এটা একটা সমধ্বনি হয়েছে। আরো একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম রহিমের, র হয়রসি ময়কারে মে র, রহিমের। এই যে বাক্যটা, এই যে শব্দটা লিখলাম, এই শব্দের মধ্যে র কয়বার আছে? 2বার আছে। এখানে একটা র আছে, এখানে একটা র আছে, তাহলে র কয়টা আছে? র আছে 2টা। তাহলে একটা শব্দের মধ্যে র যেহেতু 2টা আছে, আমি বলতে পারি এই শব্দটা একটা সমধ্বনি। কেন সমধ্বনি? কারণ এই ধ্বনির মধ্যে র আছে 2টা। তার মানে সমধ্বনি আমরা চিনে ফেললাম। তাহলে অসমীকরণ কারা? সমধ্বনির মাঝখানে সরে আসলেই তারা হচ্ছে অসমীকরণ। সবাই কি ক্লিয়ার? অসমীকরণ কারা? সমধ্বনির মাঝখানে সরে আসলেই আমরা সেটাকে বলবো অসমীকরণ। পড়া শেষ। দেখেন সমধ্বনি কারা? ধপ ধপ, এই যে ধ কয়টা আছে? 2টা আছে, তার মানে এটা একটা সমধ্বনি। এই শব্দের মধ্যে কি সমধ্বনি আছে? অবশ্যই সমধ্বনি আছে, কারণ ধ 2টা আছে, অথবা পও কিন্তু 2টা আছে। যে মাঝখানে একটা আকার নিয়ে আসলাম, ধপা ধপ, ধপ ধপ থেকে হয়ে গেল ধপা ধপ। এইটাই যে জবের পরীক্ষায় কত হাজার বার এসেছে, কারণ সরকারি জব পরীক্ষা তো একটা দুইটা হয় না, হাজার হাজার জব পরীক্ষা হয়। হাজার হাজার জবের পরীক্ষাতেই এইগুলো এসেছে। আচ্ছা, আহ, লিমু লিমু আক্তার আপু একটা কমেন্ট করেছেন, বলছেন মূলাতে তো 3টা আছে আর মূলতে 2টা স্বর আছে, কিভাবে আপু? মূলাতে 3টা স্বর কিভাবে? ময় রস্যুকারে মু, তাহলে রস্যুকার, লয়াকারে লা, এখানে আছে আকার, তাহলে 2টা। আবার মূল বানানে ময় রস্যুকারে মু, এখানে আছে রস্যুকার, লয় ওকারে লো, তার মানে এখানে আছে ওকার। তার মানে আগেও 2টা স্বর ছিল,
পরেও দুইটা স্বর হয়েছে, এই জন্য এটা স্বরসঙ্গতি। ঠিক আছে আপু, আপনি যে বলেছেন একটা তিনটা একটা দুইটা, ব্যাপারটা তা না, ব্যাপার কিন্তু দুই পাশেই কিন্তু সমান সংখ্যক স্বর আছে এখানে, এই কারণে এটা একটা স্বরসঙ্গতি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমি সার্বক্ষণিক তদারকি করছি বা দেখতে পাচ্ছি। দেখুন, অসমীকরণ তাহলে কারা? সমবর্ণের মাঝখানে সরেয়া আসলে। ধপ ধপ একটা সমবর্ণ, মাঝখানে আসছে আকার, ধপা ধপ। টপ টপ এটা একটা সমবর্ণ, কারণ ট দুইবার আছে বা প দুইবার আছে, এজন্য এটা একটা সমবর্ণ। সমবর্ণের মাঝখানে আকার চলে আসছে, টপ টপ থেকে টপা টপ, তার মানে টপ টপ থেকে টপা টপ একটা অসমীকরণ। ঠিক আছে, ঝকঝক থেকে ঝকাঝক, এটাও একটা অসমীকরণ, কারণ সমবর্ণের মাঝখানে আকার এসেছে। ঝকঝকা ঝক, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, তাই না? তার মানে ঝকঝক থেকে ঝকাঝক, এটা একটা অসমীকরণ। তাহলে সমধ্বনি কি জিনিস আমি কিন্তু এক কথায় বলে দিয়েছি, একটা শব্দে একই বর্ণ যদি দুইবার থাকে তাহলে তাকে বলে সমধ্বনি। সবাই স্ক্রিনশট দিয়ে ফেলেন একটা, তাই কিন্তু পড়াটা সহজ হয়ে যায়। তার মানে সমধ্বনির মাঝখানে, সমধ্বনি কারা? একটা শব্দে একই বর্ণ দুইবার থাকলে তাকে বলে সমধ্বনি। এই যে মনিরা আক্তার আপু কমেন্ট করেছেন পট পট, পটাপট, এক্স্যাক্টলি এই পট পট শব্দটা কিন্তু একটা সমধ্বনি, কারণ পট পট হচ্ছে একটা শব্দ, একটা শব্দের মধ্যেই একই বর্ণ দুইবার আছে, যেমন প দুইবার আছে অথবা ট দুইবার আছে, থাকলেই হলো। এই তো শামসুন নাহার আপু কমেন্ট করেছেন যে গপ গপ, এক্স্যাক্টলি। অন্য অন্য উদাহরণ দিন, এখানে তো এখানে গপ গপ গপা গপ, ঠিক আছে, এগুলা কিন্তু সবই কি কিসের উদাহরণ? অসমীকরণের উদাহরণ। টপ টপ, গপ গপ, তাই না? লপ লপ, পুট পুট, ঝকঝক, টন টন, হুম, ঝনঝন, কত আছে, ঝনঝন, ঝনাঝন, সবই কিন্তু অসমীকরণ। তার মানে অসমীকরণ কি আর বুঝতে অসুবিধা আছে? তারপরে গানের মধ্যে তো আছে, হা 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 হা, এই যে এখানে আ আছে, আ, এটা মূলত কি যেন গান? ও আচ্ছা, এই গানটা। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে, মানে আ ধ্বনি আসলে পরেই সেটা আমরা বুঝে নিব অসমীকরণ। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি আরো সহজ। অপিনিহিতি কারা? পরের রস্বইকার বা রস্যৌকার যদি আগে উচ্চারিত হয়, পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তাকে আমরা বলবো অপিনিহিতি। অপিনিহিতি জিনিসটা একেবারেই সহজ, পরের রস্বইকার বা রস্যৌকার যদি আগে উচ্চারিত হয়। এই কথাটা কি ভুলে যাবেন? এই কথাটা মনে রাখতে পারলেই পড়া শেষ। কিভাবে? পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়। ব্যাপারটা ধরুন আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে আসছি, এই বোর্ডটা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি লিখলাম আজি, এই যে সরেয়া বর্গীয় জয়রসি আজি, আজি দিয়ে যে কত কবিতা আছে, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথের কবিতা, তাই না? নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা। যাই হোক, আজি, এই আজি বানানের মধ্যে কি আছে? স্বরে আ আছে, যোগ বর্গীয় জ আছে, তারপরে রস্বই আছে, তাহলে হলো আজি। আজি, ইটা কোথায় আছে তাহলে? যে রসিকারটা, এই রসি উচ্চারণ করছি কখন? শেষে গিয়ে। সরেয়া বর্গীয় জয় রসিকারে জি, আজি। তার মানে আজি বানানে রসিকারটা কিন্তু শেষে আছে, এই জন্য তার মানে পরের রস্বইকার, তাহলে আজি বানানে রস্বইকারটা কোথায় আছে? পরে আছে। এতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন? আজি বানানে রস্বইকার কোথায় আছে? পরে আছে। অথচ এখন যদি আমি লিখি, এখন যদি আমি লিখি আইজ, সরে আ, রস্বই, বর্গীয় জ, আইজ, আজি থেকে আইজ, আজি থেকে আইজ। দেখুন আইজ বানানে কিন্তু রস্বইকারটা আগে চলে আসলো, তাহলে পরের রস্বইকারটা, পরের রস্বইটা আগে চলে এসেছে। এইটার নামই অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে? পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়। এই যে আজি বানানে
রস্বইকারটা আমি শেষে উচ্চারণ করেছি, আজি, ইটা আমি শেষে উচ্চারণ করেছিলাম, কিন্তু যখন বললাম আইজ তখন কিন্তু শেষে বর্গীয় জ চলে আসতেছে আর আগেরটায় রস্বই চলে আসতেছে। তার মানে পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়, পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তাকে বলা হবে অপিনিহিতি। ঠিক আছে, যেমন চারি থেকে চাইর, চারি থেকে চাইর এই উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। চারি চয়কার রস্বইকারেরই চারি, এই চারি থেকে বললাম চাইর, তাহলে ব্যাপারটা কি হলো, চারি রয় রস্বইকার মানে রয়ের সাথে রস্বইকার হয়ে যাচ্ছে চারি, তাই না? চার ই, চারি থেকে কি হয়ে যাচ্ছে চাইর, জয়কারে চার রস্বই রস্বই আর র চাইর। তার মানে লাস্টে রস্বই ছিল, রস্বইকারটা আগে চলে আসলো, এজন্যই বলতেছি লাস্টের রস্বইকার যদি আগে চলে আসে তাকে আমরা বলবো অপিনিহিতি। একই রকম ভাবে লাস্টের রস্যৌকার যদি আগে চলে আসে তাহলেও আমরা বলবো অপিনিহিতি। অপিনিহিতি হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে পরের রস্বইকার বা রস্যৌকার যদি আগে উচ্চারিত হয় তবে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, শামসুন নাহার আপু এত সুন্দর করে কমেন্ট করেছেন যে পরের রস্বইকার আগে আসলে অপিনিহিতি হয়। এক্স্যাক্টলি, আরো ক্লিয়ার করে যদি বলি, পরের রস্বইকার বা রস্যৌকার, শুধু রস্বইকার না, সেটা রস্বইকারও হতে পারে রস্যৌকারও হতে পারে, পরের রস্বই বা রস্যৌকার যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা অপিনিহিতি বলবো। একটা রস্যৌকার দিয়ে উদাহরণ যদি দিই, সাধু থেকে সাউদ, এই উদাহরণটা দিলেও আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবার উদাহরণ দিব সাধু, এই যে সাধু, সাধু, সাধু ধয়ের সাথে কিন্তু রস্যৌকার আছে, তার মানে দন্তের স আকার যোগ ধ, ধয়ের সাথে রস্যৌকার, মানে রস্যৌকারটা তাহলে শেষে উচ্চারিত হচ্ছে সাধু। আর সাধু থেকে লিখলাম সাউদ, দন্তের সহকারে সা রস্য উ দ, সাউদ, সরি দ না ধ হবে, ধ হবে, হ্যাঁ সাউদ। সাউদ বানানে আমি কিন্তু এবার ধ ব্যবহার করব, সাউদ। এখন কি হচ্ছে, দন্তের সহকারে সা যোগ রস্য উ যোগ ধ, তার মানে রস্যৌকারটা শেষে ছিল, এখানে রস্যৌকারটা আগে চলে এসেছে। এই কারণে বলা হচ্ছে যে পরের রস্বইকার বা রস্যৌকার যদি আগে উচ্চারিত হয় তবেই সেটাকে আমরা বলবো অপিনিহিতি। পড়া শেষ, পড়া ক্লিয়ার, খতম, একদম খতম, পড়া শেষ। তবে অপিনিহিতির আরো একটা ব্যতিক্রম রয়েছে, সেটাও আমাদেরকে জানতে হবে। অনেকে বলতে পারেন ভাইয়া সত্য থেকে সৈত্য এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? এই যে সত্য, সত্য থেকে সৈত্য, এখানে তো আর কি নেই, এখানে তো পরের রস্বইকার বা রস্যৌকার নাই সত্য বানানে, তবুও সত্য থেকে সৈত্য, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটাও কিন্তু অপিনিহিতি, কিন্তু আমরা তো সংজ্ঞায় বলেছিলাম পরের রস্বইকার বা রস্যৌকার যদি আগে উচ্চারিত হয় তাকেই বলে অপিনিহিতি। তাহলে কি এটা অপিনিহিতি না? এগুলা হচ্ছে ব্যতিক্রম, অবশ্যই এটা অপিনিহিতি। কেন অপিনিহিতি? কারণ একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, সংযুক্ত বর্ণের সাথে যদি জ ফলা থাকে, ঠিক আছে, সংযুক্ত বর্ণ আছে বলে, অর্থাৎ দেখুন সত্য বানানে কিন্তু সংযুক্ত বর্ণ আছে, কি সংযুক্ত আছে সেটা জ ফলা, সত্য বানানে সংযুক্ত আছে জ ফলা, অর্থাৎ ফলা যেহেতু সংযুক্ত আছে এই কারণে এখানে কিন্তু এটা ব্যতিক্রম নিয়ম, সত্য থেকে সত্য, এখানে রস্যৌকার বা রস্বইকার থাকার দরকার নাই, যেহেতু রস্বইকার বা রস্যৌকার নাই অন্তত জ ফলা তো আছে, অর্থাৎ জ ফলা যুক্ত শব্দ যদি থাকে সেটাকে যদি আমি ধরি, এরপরে রস্বইকার বা রস্যৌকারটা আগে উচ্চারিত হতে হবে, তবে সেটাকে আমরা অপিনিহিতি বলবো। সত্য বানানে কিন্তু যদিও এখানে রস্বই বা রস্যৌকার নেই কিন্তু জফলা তো আছে, জফলা থাকা মানে সেটা একটা সংযুক্ত বর্ণ ধরা যেতে পারে, সংযুক্ত বর্ণ, তার মানে রস্বইকার রস্যৌকার থাকতেও পারে নাও পারে, কখনো কখনো সংযুক্ত বর্ণ থাকতে পারে, যেমন তয়ের সাথে জফলা আছে, জফলা যুক্ত শব্দ থাকতে পারে। আচ্ছা আছে, ভালো কথা, তয় জফলা আছে। এখন দেখি ঘটনাটা কি ঘটেছে,
সত্য বানানে ছিল দন্ত স তয়জফলা, এখান থেকে হলো সইত্য। এই যে রস্বইকারটা এবার আগে উচ্চারিত হচ্ছে, দন্তের স যোগ রস্বই যোগ তয়জফলা, অর্থাৎ তয়জফলার আগে এবার রস্বইটা চলে আসলো। যদিও আগে এখানে রস্বইকার ছিল না, এটা কন্ডিশনের মধ্যে নাই, এটা ব্যতিক্রম, তো এখানে রস্বইকার বা রস্যকার নাও থাকতে পারে, এটা ব্যাপার না, কিন্তু এইখানে কিন্তু থাকতে হবে। এই জফলা সংযুক্ত বর্ণ তয়জফলা, তার পূর্বে কিন্তু রস্বইকারটা ঢুকে পড়েছে, এই কারণে এটাকে আমরা কি বলবো, অপিনিহিতি বলবো। তার মানে আমরা কি শিখলাম আজকে, আমরা শিখলাম অপিনিহিতি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সংযুক্ত বর্ণের মাধ্যমে হতে পারে, আর একটা সংযুক্ত বর্ণ ছাড়া হতে পারে। অর্থাৎ পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা অপিনিহিতি বলবো। আর একটা নিয়ম শিখলাম যে সংযুক্ত বর্ণ যদি থাকে তাহলে, সংযুক্ত বর্ণ যেমন জ ফলা র ফলা যেটাই হোক, সংযুক্ত বর্ণ যদি থাকে তাহলে পরে গিয়ে কি হবে, পরের রস্বইকার বা রস্যকার আগে উচ্চারিত হবে। যেমন সত্য বানানে সংযুক্ত বর্ণ ছিল, আর পরে গিয়ে কি হলো, সৈত্য, আবার কিন্তু রস্বইকারটা মাঝে চলে আসলো, তাহলে রস্বইকার কিন্তু আগে উচ্চারিত হচ্ছে এবার, এই কারণে এটাকেও আমরা কি বলবো, অপিনিহিতি বলবো। তার মানে এরই মধ্য দিয়ে আমাদের অপিনিহিতিও কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, একই রকম ভাবে উদাহরণ দেওয়া হচ্ছে কাব্য থেকে কাব্য। দেখুন কাব্য বানানে কিন্তু সংযুক্ত বর্ণ আছে বয়জ ফলা, এখানে কাব্য বানানে কিন্তু রস্বই আছে। এই যে ডিজাইনটা দেখতেছেন, এইভাবে রস্বইকারটা যে বড় করে লেখা, এই ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজের হাতে করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, কত যে কষ্ট করতে হয়েছে আমাকে সেটা কেবল আমি জানি। কন্যা, কন্যা বানানে কিন্তু জ ফলা ছিল, এখানে কিন্তু রস্বই বা রস্যও নেই, কিন্তু কন্যা বানানে কিন্তু রস্বই চলে এসেছে। তার মানে এগুলো কিন্তু সবই অপিনিহিতি। কন্যা দিয়ে যেন কি একটা গান আছে না, কন্যা দিয়ে লাল শাড়ি পরিয়া কন্যা, কি যেন হালতারাঙ্গা পায়, কি যেন একটা গান আছে এরকম, ভুলে গিয়েছি। এবার আমরা রিভিশন করব, এতক্ষণ কি পড়লাম, আমরা এতক্ষণ পড়লাম স্বরাগম। স্বরাগম মানেই হচ্ছে স্বরের আগমন বা স্বর চলে আসা। ব্যাপারটা কেমন, ধরুন একটা স্বর ছিল আর একটা স্বরের আগমন ঘটলো, তাহলে দুইটা স্বর হয়ে গেল, বা তিনটা স্বরও হতে পারে। অর্থাৎ একটা স্বর থাকলো, একটা স্বর থেকে বেড়ে দুইটা বা তিনটা স্বর হয়ে যাবে, সেটাকে আমরা বলবো স্বরাগম। অর্থাৎ আমাকে স্বরকে গণনা করতে হবে, আকার বৃদ্ধি পাইলো, ওকার বৃদ্ধি পাইলো নাকি কমে গেল, আকার ওকার গণনা করতে হবে। মানে স্বরে স্বরে আর রস্বই দীর্ঘ যে আকার ওকার আছে, সেই আকার ওকার গণনা করা শিখতে হবে। আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছিলাম, যারা যারা ক্লাসটা পাননি, মানে শুরুতে যারা ছিলেন না, তারা পরে আবার ভিডিওটা দেখে নেবেন, ক্লাসটা সেভ থাকবে, সমস্যা নেই। স্বরাগম পেলাম, এবার স্বরালোপ। লোপ মানে কি, লোপ মানে হচ্ছে কমে যাওয়া। তাহলে স্বরালোপ মানে কি, স্বরালোপ মানে হচ্ছে স্বরের সংখ্যা কমে যাবে, সেটাকে আমরা বলবো স্বরালোপ। ঠিক আছে। স্বরসঙ্গতি মানে কি, সঙ্গতি মানেই হচ্ছে সমান সমান হওয়া, তাহলে স্বরসঙ্গতি মানে হচ্ছে স্বরের সংখ্যা সমান সমান হতে পারে। যেমন কথার কথা, তুলা, তর্ষকারে তু লয়কারে লা, তুলা, তুলা থেকে হয়ে গেল তর্ষকারে তু লয়কারে লো, তুলো, কি হয়ে গেল, তুলা বানানে কয়টা স্বর ছিল, দুইটা স্বর ছিল, একটা রস্যু আর একটা হচ্ছে স্বরেয়া, রস্যকার এবং স্বরেয়াতে আকার, অর্থাৎ এইটা ছিল। আর তুলো বানানে কয়টা স্বর হয়ে গেল, তর্ষকারে তু, তার মানে এখানে রস্যকার ছিল যোগ লয়কারের লো, এখানে ওকার চলে আসলো। তার মানে আমরা দেখতে পাইলাম তুলা বানানের দুইটা স্বর ছিল, আবার তুলো বানানেও দুইটা স্বর আছে, যদিও লয়াকার লয়কার হয়ে গেল ওইটা ব্যাপার না, কথা হচ্ছে দুইটা স্বর ছিল, দুইটা গণনা করে দেখলাম দুইটা স্বরই আছে, এই কারণে এটার নাম দিচ্ছি স্বরসঙ্গতি। আপনারা সবাই কমেন্ট করুন তো, আমার কথা কি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি মাথার ভিতর দিয়ে যাচ্ছে, আপনারা কি সবাই বুঝতে পারছেন কিনা। আপনারা বুঝতে না পারলে কিন্তু আমার পড়ানোটা বৃথা। সোহান ভাইয়া চলে এসেছেন, ভাইয়ার ক্লাস মানেই আগুন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আসলে আমি অতটা ভালো ক্লাস নিতে পারি না, তবে চেষ্টা করবো আরো ভালো ক্লাস নেওয়ার জন্য। শামসুল নাহার ভাইয়া আপু বলছেন বাক্য থেকে, বাক্য থেকে, না না না, বাক্য থেকে বাক্য হবে আপু, হ্যাঁ, বাক্য থেকে বাক্য, বাক্য থেকে বাক্য, এটা কিন্তু এটা কি হবে, বাক্য থেকে বাক্য, পরে রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তাকে বলা হয় অপিনিহিতি, তার মানে এটা কিন্তু একটা অপিনিহিতি আপু। জুমু আপু বলছেন যে বুঝছি, মানে বুঝতে পেরেছেন। মনির আক্তার আপু বলছেন মাথার ভেতর, মানে আপু বুঝতে পেরেছেন, আপুর মাথার ভেতরেই ব্যাপারটা গেঁথে গিয়েছে। আশা করি
11 থেকে 20তম গ্রেডের জবের পরীক্ষায় এই আজকের ক্লাসটা থেকে কমন পাবেন এবং ভুল করার কোনো সুযোগ থাকবে না। এতদিন তো মুখস্থ করেছি, আজকে থেকে আর মুখস্থ করব না। আমরা সবাই জানি সরেয়াতে আকার, রস্বইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার। তাহলে এই যে সরেয়া সরেয়া বা আকার, এই জাতীয় সবগুলো কিন্তু স্বর হিসেবে আমরা গণনা করবো। এগুলোকে আমরা কি বলবো? স্বর বলবো। কারণ স্বর কোথা থেকে আসছে? স্বরধ্বনি থেকে আসছে বা স্বরবর্ণ থেকে আসছে। আর স্বরধ্বনি বা স্বরবর্ণ কারা? ওই সরেয়া সরেয়া, রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, এ, ওই, ও এগুলাই তো, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা একটু গণনা করে দেখি ব্যাপারটা কেমন। এই যে আজ থেকে আইজ হলো, সবাই কমেন্ট করুন তো যে আজ বানানে কয়টা স্বর আছে আর আইজ বানানে কয়টা স্বর আছে। আজ বানানে কয়টা স্বর আছে এবং আইজ বানানে কয়টা স্বর আছে, আমি আপনাদের কমেন্ট দেখতে চাই। আজকে আমি আপনাদের কমেন্ট দেখতে চাই যে আজ বানানে কয়টা স্বর আছে এবং আইজ বানানে কয়টা স্বর আছে। এরপরে আমি এটা এক্সপ্লেইন করব। লিমু আক্তার আপু বলছেন মাথার ভিতর দিয়ে গেছে ভাইয়া, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আশা করি আপনারা আজকের ক্লাসটায় সম্পূর্ণ সময় ধরে থাকুন। ধ্বনি পরিবর্তনকে একদম মুয়া বানিয়ে আমরা মজা করে খাবো। আজকের পর থেকে ধ্বনি পরিবর্তন যেন আর ভুল না হয়। নোমান ভাইয়া কমেন্ট করেছেন আজে একটা স্বর আছে। এক্স্যাক্টলি, আজ বানানে কিন্তু একটা স্বর আছে। আর আইজ বানানে কয়টা স্বর আছে সবাই কমেন্ট করুন তো। আজ বানানেতে একটা স্বর আছে আর আইজ বানানে কয়টা স্বর আছে, আমরা এটা দেখলেই বুঝতে পারবো কি ঘটনাটা ঘটেছে। তাহলে ভাইয়া বললেন যে আজ বানানে নাকি একটা স্বর আছে, সরেয়া আজ। এক্স্যাক্টলি, এখানে কিন্তু একটা স্বর আছে, সেটা হচ্ছে সরেয়াতে আকার, মানে আকার মানে সরেয়া একটা স্বর পেলাম। আর আইজ বানানে কয়টা স্বর আছে? আইজ না কি দেখলাম? আইজ দেখলাম, হ্যাঁ। আইজ বানানে দেখি কয়টা স্বর আছে। সরেয়া, রস্বই, বর্গীয় জ, অর্থাৎ এখানে একটা সরেয়া পেলাম, সরেয়াতে আকার পেলাম, আর একটা হচ্ছে রস্বই পেলাম, অর্থাৎ এখানে কিন্তু দুইটা স্বর আছে। তার মানে আজ বানানে একটা স্বর ছিল আর আইজ বানানে দুইটা স্বর পেয়েছি। তার মানে একটা স্বর ছিল, আরো একটা স্বর বেড়ে গিয়ে দুইটা স্বর হয়ে গিয়েছে। তার মানে কি হয়েছে? স্বরের আগমন ঘটেছে, স্বরের আগমন ঘটেছে, স্বরের আগমন ঘটেছে। তার মানে আমি এটার নাম দিব স্বরাগম, তাই না? তার মানে আজ থেকে আইজ এটা কি হয়েছে? স্বরাগম হয়েছে, মানে স্বরের আগমন ঘটেছে, স্বরাগম হয়েছে। নোমান ভাইয়া সঠিক আনসার করেছেন। বৃষ্টি আপু বলছেন আজে একটা আছে আর আইজে হচ্ছে দুইটা আছে, সঠিক আনসার করেছেন। শাপলা আপু বলছেন আজে একটা আইজে দুইটা, তার মানে একটা থেকে দুইটা হয়েছে, বাড়লো না কমলো? বেড়ে গেছে। একটা ছিল, দুইটা হয়ে গেছে, বেড়ে গেছে, স্বরের সংখ্যা বেড়ে গেছে, মানে কি স্বরের আগমন ঘটেছে। এই কারণে আজ থেকে আইজ এটা একটা স্বরাগমের উদাহরণ। জবের পরীক্ষায় এটাই বারবার এসেছে যে আজ থেকে আইজ এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে স্বরাগম। একই রকম ভাবে চার থেকে চাইর, চার বানানে একটা ছিল, চাইর বানানে দুইটা হয়েছে, তার মানে এটাও স্বরাগম। স্কুল বানানে একটা ছিল আর ই স্কুল বানানে দুইটা হয়েছে। স্টেশন বানানে একটা ছিল আর ই স্টেশন বানানে কিন্তু দুইটা হয়ে গেছে। তাহলে সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বরের আগমন ঘটেছে, এই জন্য এগুলোর নাম দিচ্ছি স্বরাগম। পড়া যে কত মজার হতে পারে। আচ্ছা, সবাই কমেন্ট করুন তো ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে। হুম, শামসুন নাহার আপু বলছেন প্রতি ক্ষেত্রেই বাড়লো। এক্স্যাক্টলি, স্বরের সংখ্যা বাড়লো জন্যই এগুলোর নাম আমরা দিতে পারি স্বরাগম। এই জন্য জবের পরীক্ষা যদি আসে এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন, আপনারা সবাই চোখ বন্ধ করে বলবেন এটা স্বরের আগমন ঘটেছে, মানে স্বরাগম। জুবাইর ভাইয়া বলছেন বা জুবাইদ ভাইয়া বলছেন ভালো, থ্যাংক ইউ ভাইয়া। নোমান ভাইয়া বলছেন অসাধারণ লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। নেক্সটে কি আছে আমাদের জন্য অপেক্ষা করছি, চলুন দেখি তো। আচ্ছা, তাহলে স্বর গণনা শিখে যেহেতু আমরা পড়া শিখে গেলাম, তাহলে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি। বলুন তো দেশ থেকে দেশি এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? সবাই কমেন্ট করুন তো। দেশ থেকে দেশি এটা স্বরাগম হয়েছে, স্বরালোপ হয়েছে, নাকি স্বরসঙ্গতি হয়েছে? দেশ থেকে দেশি, দেশ বানানে একটা স্বর ছিল, দেশি বানানে দুইটা স্বর হয়েছে, তার মানে একটা থেকে দুই হয়ে গেছে, তার মানে বেশি একটা বেড়ে গেছে। এই কারণে এটার নাম দিব স্বরাগম, তাই না? আমরা বুঝে গিয়েছি। আচ্ছা,
বলুন তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এটাই জবের পরীক্ষার প্রশ্ন ছিল। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এটা তো আমরা সবাই জানি, তাই না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ফলা কয়টি, আপনারা সবাই বলবেন ফলা হচ্ছে 6টি। কি কি? সেটা আপনারা এই ট্রিক্স দিয়ে মনে রাখবেন। যৌবনে মরল, যৌবনে মরল, এই ট্রিক্সটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন যে ফলা 6টি। কিভাবে? যৌবন মানে, যৌবন বানানের মধ্যে কিন্তু জ আছে, জ মানে জ ফলা। যৌবন বানানে কিন্তু ব আছে, তাহলে বতে ব ফলা। যৌবন বানানে কিন্তু দন্তের ন আছে, তাহলে দন্তের ন বা মূর্ধান্য, এটাকে মিলে একটা ফলা ধরতেছে, তাহলে এটা তো ন ফলা। তাহলে জ ব ন। মরল, ম র ল, ম ফলা, র ফলা এবং ল ফলা। তাহলে কয়টা হলো? আগে পেলাম 3টা, এখন পেলাম 3টা, এই হলো 6টা। অনেকে বলতে পারেন ভাইয়া দন্তন্য এবং মূর্ধন্য দুটো আলাদা না? না না না, উচ্চারণের ক্ষেত্রে দেখবেন ন উচ্চারণ করি আমরা, দন্তন্য মূর্ধন্য, সুতরাং এই দুইটা মিলেই একটা ফলা। সেটা ন ফলা হতে পারে, আবার মূর্ধন্য হতে পারে। ঠিক আছে? যেমন আমি বলি, ধরুন বললাম কৃষ্ণ, কৃষ্ণ বানানে কি লিখি? মূর্ধন্য শয় নিচে মূর্ধন্য লিখি, তাই না? কৃষ্ণ, একটা গানই তো আছে, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে বাইলা ভোমরা। তাহলে কৃষ্ণ বানানে যে ন ফলা আছে কিন্তু এখানে। ঠিক আছে? তাহলে ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। আর কার কয়টি? কার কিন্তু 11টি কার। শুধুমাত্র স্বরে অ যে, তার কোনো কার হয় না। স্বরে অতে কোনো কার হয়? স্বরে অতে কিন্তু কোনো কার হয় না। স্বর একটা নীলিন বর্ণ। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছি। তাহলে চলুন আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, সবার কাছে এবার প্রশ্ন আমার, স্ত্রী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্ত্রী, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরাগম, স্বরালোপ, না স্বরসঙ্গতি? আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আমি, আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখছি। স্ত্রী থেকে স্ত্রী, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? দেখি আপনারা কি কমেন্ট করেছেন। সবার প্রথমে কমেন্ট করেছেন জুবায়েদ হুসাইন ভাইয়া, তারপরে কমেন্ট করেছেন নোমান ভাইয়া। বাকিরা কি ও সরা না না, আজ সঙ্গে কিন্তু শামসুন নাহার আপু কমেন্ট করেছেন, বৃষ্টি আপু কমেন্ট করেছেন। আচ্ছা, লিমু আপু কমেন্ট করেছেন অনেক ভালো ক্লাস, ক্লাসটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই সঠিক আনসার করেছেন স্বরাগম, এবং কেউ কেউ বলছেন আদি স্বরাগম। আমরা যদিও আদি স্বরাগম পড়াইনি, কিন্তু আদি স্বরাগম একেবারেই একেবারেই সহজ। আদিতে যদি স্বরের আগমন ঘটে তাকে বলে আদি স্বরাগম, মাঝে যদি স্বরের আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম, শেষে যদি স্বরের আগমন ঘটে তাকে বলা হয় অন্ত স্বরাগম। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। তো ওটা আমরা পড়বো, এখনই পড়বো। তাহলে স্ত্রী থেকে স্ত্রী, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে স্বরাগম হয়েছে। কি ধরনের স্বরাগম হয়েছে ওটা আমরা একটু পরে পড়বো, যদিও এটা আদি স্বরাগম। আচ্ছা, দেশ থেকে দেশি, এটাও স্বরাগম হয়েছে, কারণ দেশ বানানে একটা ছিল, দেশি বানানে দুইটা হয়েছে। তার মানে আমাদের গানটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। গানটা কি? স্বরাগম আগমন হলে, মানে হচ্ছে স্বরাগমে স্বরের আগমন ঘটে। তারপরে কি শিখেছিলাম? স্বরালোপ, মানে স্বরের লোপ ঘটবে। দেশি বানানে দুইটা ছিল, আর দেশ বানানে একটা আছে, তার মানে স্বরালোপ। এই জন্য গানের মধ্যে বলেছিলাম স্বরাগম আগমন হলে, স্বরালোপে পালিয়ে গেলে, সঙ্গতিতে সমান হয়। সঙ্গতির ক্ষেত্রে কি পড়েছিলাম? সঙ্গতির ক্ষেত্রে পড়েছিলাম যে স্বরের সংখ্যা সমান থাকবে। আমরা কিন্তু স্বরের সংখ্যা সমানই পেয়েছি, এ পাশেও দুইটা, এ পাশেও দুইটা। মূলা এখানে দুইটা ছিল, আবার মূল বানানেও কিন্তু দুইটা স্বর আছে, এই কারণে এটা স্বরসঙ্গতি হয়েছে। হাইরি মজার পড়া। এইবার দেখুন, গ্রাম এবং গ্যারাম, গ্রাম বানানে একটা স্বর ছিল, এটা হচ্ছে আকার। আর গ্যারাম বানানে একটা একার এসেছে, একটা আকার এসেছে, মানে দুই হয়ে গেছে, এক থেকে দুই হয়ে গেছে, মানে স্বরাগম হয়েছে। এখন কথা হচ্ছে এই আগমনটা কোথায় হয়েছে? আগমনটা হয়েছে কোথায় সেটা দেখতে হবে। প্রথমত দেখতে হবে এটা স্বরাগম কিনা। হ্যাঁ, একটা স্বর ছিল
দুইটা স্বর হয়ে গেছে। গ্রাম বানানে একটা স্বরে আ ছিল, আর গ্যারাম বানানে একটা একার চলে আসলো, একটা স্বরে আ চলে আসলো। তার মানে একটা স্বর ছিল, দুইটা স্বর হয়ে গেছে। এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এটা দেখিয়ে আমরা বুঝে গেলাম এটা স্বরাগম হয়েছে। কিন্তু এটা কি ধরনের স্বরাগম হয়েছে? হয় আদি স্বরাগম, না হয় মধ্য স্বরাগম, না হলে অন্ত স্বরাগম হবে। এটা কি ধরনের স্বরাগম হয়েছে? আমরা দেখতে পাচ্ছি গ্রাম বানানে একটা স্বরে আ ছিল, আর গ্যারাম বানানে কি হয়েছে? গ্যারাম বানানে আগে একটা এ এসেছে, মানে একার এসেছে, গয়কারে গে, রয় আকারে আ, রা, তাই না? তাহলে এই যে প্রথমত যে স্বরাগম হয়েছে এটা তো আগেই বুঝতে পারছি, কিন্তু স্বরের আগমনটা কোথায় ঘটেছে? একদম শুরুতেই কিন্তু আগমন ঘটেছে। যেখানে গ্রাম হওয়ার কথা সেখানে হয়ে গেছে গ্যারাম, অর্থাৎ একদম শুরুতেই একটা একার দেওয়া হয়ে গেছে। তার মানে শুরুতেই যেহেতু আগমন ঘটেছে, এজন্য এটার নাম হচ্ছে আদি স্বরাগম। আদিতেই এর আগমন ঘটেছে, এজন্য এটা আদি স্বরাগম। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে গ্যারাম বানানে আগেই একার দিয়ে নিচ্ছি, মানে আদিতেই আগে একার দিয়ে নিলাম, তারপরে গ লিখলাম, তাহলে হলো গে, তারপর রয়কার রাম। তাহলে আদিতেই একারের জন্ম হয়েছে গ্রাম থেকে গ্যারামে, এজন্য আমি এটাকে বলতে পারি আদি স্বরাগম। আদিতেই যদি স্বরের আগমন ঘটে এটাকে বলা হয় আদি স্বরাগম। আশা করি বুঝতে পেরেছেন। নোমান ভাইয়া বুঝতে পেরেছেন। সবাই লাভ রিঅ্যাক্ট দিয়ে জানিয়ে দিচ্ছেন যে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সবাইকে। আমরা সামনের দিকে আগাই। স্ত্রী থেকে স্ত্রী, এটা কি ধরনের স্বরাগম হয়েছে? প্রথমত এটা কোথায় এসেছে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2016-তে এসেছে। আচ্ছা, স্ত্রী বানানে একটা দিগ্গই ছিল, আর স্ত্রী বানানে একটা রস্বই এসেছে আর একটা দিগ্গই এসেছে। তার মানে দেখলাম একটা ছিল, দুইটা হয়ে গেছে, তার মানে কি স্বরাগম ঘটেছে। এবার আমরা দেখতে পাচ্ছি শুরুতেই রস্বই চলে এসেছে, মানে আদিতেই স্বরের আগমন ঘটেছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি আদি স্বরাগম। ঠিক আছে, বলুন তো আদি এর বিপরীত শব্দ কি? জবের পরীক্ষা এসেছে। আদি এর বিপরীত শব্দ হচ্ছে অন্ত। আদি এর বিপরীত শব্দ অন্ত। তাহলে আমরা একটু অন্ত স্বরাগমও তো আমাদেরকে জানতে হবে, তাই না? দেখুন আমরা আদি স্বরাগম শিখে ফেললাম, তাহলে অন্ত স্বরাগম মানে কি? যদি শেষে স্বরের আগমন ঘটে তাহলে সেটাকে বলবো অন্ত স্বরাগম। আর মধ্য স্বরাগম কাকে বলে? আদিতেও না, শেষেও না, মাঝখানে যদি স্বরের আগমন ঘটে তবে সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। উদাহরণ না দিলে বুঝতে পারবেন না, উদাহরণ দিয়ে আগে, তারপরে বুঝতে পারবেন। তাহলে আদি মানে শুরু হলে, অন্ত মানে শেষ, মধ্যখানে মাঝখানে তাই স্বরাগমী বেশ। মধ্য মানে মাঝখানে তাই, আমি এই কবিতাটা মানে আমি নিজেই লিখেছি। আদি আদি মানে শুরু হলে, অন্ত মানে শেষ, মধ্য মানে মাঝখানে তাই স্বরাগমী বেশ। ঠিক আছে, তাহলে স্বরাগমে কিন্তু আদি স্বরাগম হতে পারে, অন্ত স্বরাগম হতে পারে, মধ্য স্বরাগম হতে পারে। এইবার আদি স্বরাগম মানে আদিতে বা শুরুতে যদি স্বরের আগমন ঘটে। অন্ত স্বরাগম মানে অন্তে বা শেষে যদি স্বরের আগমন ঘটে। আর মধ্য স্বরাগম মানে হচ্ছে মধ্যে বা মাঝে যদি স্বরের আগমন ঘটে। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, স্বরাগম তো বুঝতে পেরেছি আমরা, তাই না? এবার স্বরালোপ, স্বরাগম আমরা বুঝতে পেরেছি। লোপ মানে তো কমে যাওয়া, আমরা আগেই শিখেছি। এবার স্বরালোপও তো হয়, তাই না? স্বরালোপ মানে স্বরের লোপ ঘটে। এখন ধরুন আমি লিখেছি স্কুল থেকে স্কুল, এবার কিন্তু স্কুল আগে লিখেছি। স্কুল বানানে একটা স্বর ছিল, আর স্কুল বানানে কিন্তু দুইটা স্বর হয়েছে। তাহলে এটা স্বরালোপ হয়েছে না স্বরাগম হয়েছে? অবশ্যই স্বরাগম হয়েছে এটাতে, তাই না? কিন্তু কি ধরনের স্বরাগম হয়েছে? শুরুতে যেহেতু রস্বই দিয়েছি, তার মানে এটা, এই স্বরাগমটাকে বলবো আদি স্বরাগম। আরেকটা দেখুন, দিশ থেকে দিশা, দিশ বানানে কয়টা স্বর ছিল? দিশ বানানে স্বর ছিল একটা, আর দিশা বানানে স্বর হয়ে গেল দুইটা, একটা রস্যিকার একটা আকার। তাহলে একটা থেকে দুইটা হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারলাম, প্রথমত বুঝতে পারলাম অবশ্যই এটা স্বরাগম হয়েছে। কিন্তু কি ধরনের স্বরের স্বরাগম হয়েছে? আদি, অন্ত, নাকি মধ্য?
অবশ্যই এটা অন্তঃস্বরাগম হয়েছে। কেন? কারণ দিশ বানানে রস্যিকার ছিল, আর দিশা বানানে রস্যিকারটা তো সেই আগের রস্যিকার আছেই, কিন্তু শেষে গিয়ে কিন্তু আবার স্বরে আ যুক্ত হয়েছে। তাহলে আগমনটা কোথায় হয়েছে? শেষে হয়েছে। এজন্য প্রথমত এটা একটা স্বরাগম। এটা কি ধরনের স্বরাগম? যেহেতু শেষে স্বরাগম হয়েছে তাই এটার নাম অন্তঃস্বরাগম। পড়া শেষ। এত মজার পড়া। আবার দেখেন, চার থেকে চাইর, কাল থেকে কাইল। চার বানানে একটা স্বর ছিল, চাইর বানানে দুইটা স্বর হয়েছে। কাল বানানে একটা স্বর ছিল, কাইল বানানে দুইটা স্বর হয়েছে। আপনারা সবাই পরে গুনে নেবেন। আমি তো যদিও কালার করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, তারপরে গুনে নেবেন। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা স্বরের আগমনটা দেখতে পাচ্ছি। তার মানে সহজেই বুঝতে পারলাম এটা স্বরের আগমন ঘটেছে, মানে স্বরাগম হয়েছে। এখন কি ধরনের স্বরাগম হয়েছে সেটা দেখতে হবে। আদি স্বরাগম, অন্তঃস্বরাগম নাকি মধ্য স্বরাগম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই চার থেকে চাইর, এই যে রস্যইর যে আগমন ঘটেছে, এই আগমনটা কোথায় ঘটেছে? মাঝে। কাইল বানানের রস্যইকারটা কোথায় আছে? মাঝে। এই কারণে এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। মাঝে যদি স্বরের আগমন ঘটে তাকে বলে মধ্য স্বরাগম। মাঝে যদি স্বরের আগমন ঘটে সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। তাহলে স্বরাগম কয় প্রকার হতে পারে? 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে আদি স্বরাগম, একটা হচ্ছে মধ্য স্বরাগম, একটা হচ্ছে অন্তঃস্বরাগম। আদি স্বরাগম যদি আদিতেই যদি স্বরের আগমন ঘটে, যেমন স্কুল থেকে রস্যইটা আগে চলে এসেছে, স্কুল হয়েছে আদি স্বরাগম। স্টেশন থেকে স্টেশন হয়েছে, রস্যইটা আগে চলে এসেছে, তাই আদি স্বরাগম। মধ্য স্বরাগম কোথায় হয়? মধ্য স্বরাগম মানে প্রথমত স্বরাগম হয়েছে, মানে স্বরের আগমন ঘটেছে, একটা ছিল দুইটা হয়ে গেছে, তার মানে আগমন ঘটেছে মানে স্বরাগম হয়েছে, কিন্তু কোথায় আগমন ঘটেছে? মাঝখানটাতে। এই জন্য এটার নাম দিব মধ্য স্বরাগম। চার থেকে চাইর, তার মানে স্বরের আগমন ঘটেছে, এই জন্য এটার নাম স্বরাগম। কারণ চার বানানে একটা স্বর ছিল, চাইর বানানে দুইটা স্বর হয়েছে, তারপরে স্বরের আগমন ঘটেছে, এটার নাম স্বরাগম। কিন্তু কি ধরনের স্বরাগম? মধ্য স্বরাগম, কারণ এই স্বরের আগমনটা মাঝখানে ঘটেছে, এই জন্য এটা মধ্য স্বরাগম। যদি শেষে ঘটতো তাহলে সেটাকে অন্তঃস্বরাগম বলতাম। যদি আদিতে ঘটতো, মানে শুরুতেই ঘটতো, তাহলে এটাকে আমি আদি স্বরাগম বলতাম। লিমু আক্তার আপু বলছেন মধ্য স্বরাগম। সবাই মধ্য স্বরাগম আনসার করেছেন। বৃষ্টি আপু মধ্য স্বরাগম আনসার করেছেন। আচ্ছা, এবার স্বরালোপ। আমরা যেভাবে স্বরাগম পড়েছি এভাবে স্বরালোপ পড়বো। স্বরাগম কয় প্রকার পেয়েছিলাম? 3 প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। স্বরালোপও কিন্তু 3 প্রকার। আদি স্বরালোপ, অন্তঃস্বরালোপ, মধ্য স্বরালোপ। কথা হচ্ছে স্বরালোপ কাকে বলে? স্বরের সংখ্যা যখন কমে যাবে তাকে বলে স্বরালোপ। ধরুন দুইটা স্বর ছিল, একটা স্বর হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো স্বরালোপ। যেমন ধরুন বললাম দেশি, দয়কার দে তালিবসার কৃষি, দেশি। দেশি থেকে হয়ে গেল দেশ। দেশি বানানে দুইটা স্বর ছিল, আর দেশ বানানে একটা স্বর আছে, তার মানে কি হয়ে গেল? স্বরের সংখ্যা কমে গেল। তার মানে দেশি থেকে দেশ, এটা হয়ে গেল স্বরালোপ, কারণ স্বরের সংখ্যা কমে গিয়েছে। এখন কথা হচ্ছে স্বরের সংখ্যাটা কমছে কোথায়? দেশি বানানে। শেষে গিয়ে কিন্তু স্বরের সংখ্যা কমে গেছে। দেশি, দেশি থেকে দেশ হয়েছে, মানে শেষে যায় কিন্তু স্বর আর দেখতে পাচ্ছি না, তাহলে অন্ত বা শেষে গিয়ে কিন্তু স্বরের লোপ ঘটেছে, তাই এটাকে আমরা বলবো অন্তঃস্বরাগম। তাহলে দেশি থেকে দেশ, এটা হবে অন্তঃস্বরাগম। কি বুঝতে পারছেন তো? 11 থেকে 20তম সরকারি জবে কিন্তু আপনারা অবশ্যই কমন পাবেন। ঠিক আছে? ও আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলা ব্যাকরণের ফুল একটা কোর্স রয়েছে, যে কোর্সটা আমি নিজের হাতে করাচ্ছি। এই কোর্স সাথে যদি আপনারা যুক্ত হতে চান, নিচে যে নাম্বারটা দেয়া আছে মিথিলা আপুর নাম্বার, এই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারবেন। মাত্র একটা ক্লাস হয়েছে, একটা থেকে দুইটা ক্লাস হয়েছে, ক্লাসটা রেকর্ড অবস্থায় আছে, মানে সব সময় ক্লাসটা রেকর্ড থাকবে। আমি যে ক্লাসটা করাবো, ক্লাসটা যদি বাই চান্স কেউ করতে না পারেন, পরে রেকর্ড করে নিতে পারবেন, যদিও আমি সরাসরি লাইভ ক্লাস করাচ্ছি এবং লাইভ ক্লাস করাবো। ঠিক আছে? এবার আসি স্বরালোপ। স্বরালোপের যেটা বলছিলাম, আদি স্বরালোপ নাকি অন্ত স্বরালোপ নাকি মধ্য স্বরালোপ।
যদি আদিতে স্বরের লোপ ঘটে তাকে বলে আদি স্বরালোপ। যেমন উধার থেকে ধার, উধার বানানে দুইটা স্বর ছিল, একটা রস্য উ আর ধয়াকারে ধা, মানে এখানে স্বরে আ ছিল। অন্যদিকে ধার বানানে শুধু একটা স্বরে আ আছে, তার মানে দুইটা স্বর ছিল, একটা স্বর হয়ে গেল, তার মানে কি হলো স্বরালোপ, মানে স্বরের লোপ ঘটলো। এখন স্বরের লোপটা কোথায় ঘটেছে সেটা দেখতে হবে। স্বরের লোপটা ঘটেছে আগে, কারণ এই যে রস্যউকারটা ছিল এখানে গিয়ে আগে গিয়ে আর রস্যউকারটা নেই, বা রস্যউটা নেই। আগে রস্যউ ছিল, সেই রস্যউকারটা, সেই রস্যউটা কিন্তু এখানে নেই, যে কারণে আদিতেই কিন্তু স্বর উধাও হয়ে গেছে, বা স্বর লোপ পেয়ে গেছে, বা স্বর পালিয়ে গেছে। এই কারণে এটার নাম হয়ে যাচ্ছে আদি স্বরালোপ। একই রকম ভাবে মধ্য স্বরলোপ মানে কি, মাঝখানে যদি স্বরের লোপ ঘটে তাকে বলে মধ্য স্বরালোপ। যেমন আশা থেকে আশ, আশা বানানে দুইটা স্বর আছে, এখানে একটা আকার যোগ এখানে একটা আকার, তার মানে দুইটা স্বর আছে। আর আশ বানানে শুধু একটা আকার আছে, এই যে আশ, তার মানে দুইটা স্বর ছিল, একটা স্বর হয়ে গেছে। এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে অন্ত স্বরলোপ। কেন অন্ত স্বরলোপ? কারণ এই যে আশা বানানে কিন্তু লাস্টে আকার ছিল, অন্ততে আকার ছিল, অন্ত মানে শেষ, স্বরে আ তালিবস শয়ের শেষে আকার ছিল, এই শেষের আকারটা কিন্তু ভ্যানিশ হয়ে শুধু আশ হয়ে গেল, আশ, তার মানে এই আকারটা নাই হয়ে গেল। এই কারণে এটার নাম হচ্ছে, যেহেতু শেষে গিয়ে লোপ ঘটেছে, এই জন্য এটার নাম হচ্ছে অন্ত স্বরালোপ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি মধ্য স্বরালোপ। মধ্য স্বরলোপ মানে কি, প্রথমত স্বরালোপ হতে হবে, স্বরের লোপ ঘটাতে হবে, মানে স্বর সংখ্যা কমে যাবে। মাইর বানানে রস্যিকার ছিল বা রস্যই ছিল, আর মার বানানে কিন্তু কি আছে, ও আচ্ছা, মাইর বানানে কিন্তু ময় আকার ছিল, তাহলে স্বরে আ ছিল, রস্যই ছিল, সে রস্যইটা দিলাম। এবং এটা থেকে হয়ে গেল মার, মার বানানে কিন্তু শুধু একটা আকার চলে আসলো, তার মানে আর একটা রস্যিকার কই গেল, নাই হয়ে, মানে রস্যিকারটা কিন্তু শর্ট পড়ে গেল কোথায়, মাঝখানটাতে। দেখুন মাইর বানানটা রস্যইটা মাঝখানে ছিল, অথচ পরে গিয়ে আমরা দেখলাম যে এই মাঝখানটাতে যে রস্যইটা ছিল ওইটা আর নাই, মানে ওটা উধাও হয়ে গেছে। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি স্বরের যে লোপটা ঘটলো সে ঘটলো মাঝে, এই রস্যইটা কিন্তু এখানে আর নাই। এই কারণে এটার নাম হয়ে যাচ্ছে মধ্য স্বরালোপ। আমরা যতটুকু আলোচনা করেছি ততটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা? খাদিজা আপু জয়েন হয়েছেন, নোমান ভাইয়া বুঝতে পেরেছেন, নোমান ভাইয়া ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাই, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। আচ্ছা, আমার মনে হচ্ছে কি, ও আচ্ছা, এমবি শেষ হয়ে গিয়েছে অনেকের, বিভিন্ন সমস্যা হচ্ছে। আচ্ছা, আবার স্টুডেন্ট সংখ্যাও কিন্তু যথেষ্ট, মানে কম, আজকে আগে থেকে জানানো হয়নি জন্য স্টুডেন্ট সংখ্যা কম হয়েছে, যে কারণে কি ক্লাসকে আমি এখানে বন্ধ করে দিব? আরো কিন্তু আলোচনা ছিল, এত কম স্টুডেন্ট হলে কিন্তু আলোচনা হবে না। যদিও কিন্তু আমি বলেছি আপনাদের ধ্বনি পরিবর্তনের উপরে 2টা ক্লাস নিব। ক্লাসে খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি নোমান ভাইয়া, বৃষ্টি আপু, মনিরা আপু, লিমু আপু, শামসুন নাহার আপু, এরা কিন্তু অনেক অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। জুবাইর ভাইয়া, জুবাইর ভাই বলছেন চালিয়ে যান। নোমান ভাই বলছেন জি 100% বুঝতে পেরেছেন ভাইয়া। আচ্ছা, কথা হচ্ছে কি, আমি ক্লাসটা চালিয়ে যেতাম, মাত্র 6 জন তো, মানে ক্লাস করাতে যে একটা আগ্রহ, সেই আগ্রহটা আমি নিজেই হারিয়ে ফেলেছি। একটা কাজ করি, আগামী দিনে আমি মিথিলা আপুকে বলে দিব, আপু সবাইকে জানাই দেবেন যেন আগামী দিনে ক্লাসটা আমরা খুব ভালোভাবে নিতে পারি। 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলেছি, আগামী দিনে আমরা এর পরের থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে? সবাই সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আগামী দিনে কিন্তু 9টার সময় ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে ভাইয়া একটা কমেন্ট করেছে, রাইট, পুরোটা ক্লাস করলে সম্পূর্ণটা বোঝা যায়, আসলেই কিন্তু তাই। তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।